মাঝে বেঁচে থাকি, হাসি কাঁদি। চারিদিকে লেক, পাহাড় আর সবুজ বনানী পরিবেষ্টিত রাঙামাটির এই সুউচ্চ হেলিপ্যাডের সামনে এই মুহূর্তে যারা বসে আছেন এবং এর বাইরে টিভি সেটের সামনে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং পর্যটকদের জন্য আকর্ষণীয় দৃষ্টিনন্দন স্থানগুলোতে গিয়ে ইত্যাদি ধারণ করার ধারাবাহিকতায় বিশ্ব পর্যটন দিবসের এই মাসে আমরা এসেছি পর্যটন শিল্পের অপার সম্ভাবনার জেলা এই রাঙামাটিতে। আয়তনের দিক থেকে দেশের সবচাইতে বড় জেলা এই রাঙামাটি। আমরা যেখানেই যাই সবসময় বর্ণিল আলোতে সাজানো মঞ্চে রাতের বেলায় ইত্যাদি ধারণ করি, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটির এই প্রাকৃতিক রূপ রাতের বেলায় দেখানো সম্ভব নয় বলে আমরা দিনের আলো থাকতেই ধারণ শুরু করেছি। আপনারা দেখতে পাচ্ছেন দূরে পাহাড়, এখানটায় রয়েছে লেক, সবুজ বনানী, কাপ্তাই হ্রদের অকৃত্রিম বিশালতা, প্রাকৃতিক অপরূপ রূপ হাতছানি দেয় ভ্রমণ পিপাসু মানুষদের। পার্বত্য প্রকৃতির এই অপরূপ জেলা শহরটিকে নিয়ে শুরুতেই রয়েছে প্রয়োজনীয় কিছু তথ্য। নৈসর্গিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি রাঙামাটি পার্বত্য জেলা। পরিবেশ দূষণের এই ভয়াবহ যুগেও রাঙামাটি একটি রিক্সাবিহীন পরিবেশ বান্ধব শহর। প্রকৃতি যেন তার রূপ ও সৌন্দর্য দুটোই উজাড় করে দিয়েছে এখানে। 1985 সালের ফেব্রুয়ারিতে রাঙামাটি জেলার মর্যাদা পায়। রাঙামাটির নামকরণ নিয়েও ভিন্ন মত রয়েছে। কেউ কেউ মনে করেন রাঙামাটির একটি হ্রদে পানি প্রবাহের সময় লাল দেখাতো, আবার কেউ মনে করেন মাটির রং লাল বলে এই জেলার নামকরণ হয়েছে রাঙামাটি। এই জেলায় পাহাড়ি এবং বাঙালি মিলিয়ে 14টি জনগোষ্ঠী বসবাস করলেও এখানকার প্রধান 6টি নৃগোষ্ঠী হচ্ছে চাকমা, মারমা, তঞ্চঙ্গা, ত্রিপুরা, পাংখোয়া এবং খেয়াং। নিয়মতান্ত্রিকভাবে চাকমা রাজা হলেন সার্কেল চিফ এবং সার্কেল প্রধান। 4টি প্রধান পর্বতমালা বেষ্টিত এই রাঙামাটি। ভারতের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হওয়া কর্ণফুলী নদী হচ্ছে রাঙামাটির প্রধান নদী। কৃষিজাত পণ্যে রাঙামাটি অত্যন্ত সমৃদ্ধ। বাঁশ, কাঠ, আনারস, কলা, পেঁপে, কমলা, আমসহ নানান কৃষি ও ফলদ পণ্য এই অঞ্চলের অর্থকরী ফসল। জুম চাষ ক্ষুদ্র নৃগোষ্ঠীর আপন ঐতিহ্যগত চাষ পদ্ধতি, যাতে নানান ধরনের কৃষিজাত পণ্য উৎপন্ন হয়। রাঙামাটি জেলার অন্যতম আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে রয়েছে ঝুলন্ত সেতু, দেশের প্রথম পানি বিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই রাঙামাটি হ্রদ বা লেক, নতুন সংযোগ সড়ক, শুভলং ঝর্ণা এবং বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের সমাধিস্থল। কাপ্তাই রাঙামাটি হ্রদ বা লেক বাংলাদেশে এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম মনুষ্য সৃষ্ট স্বাদুপানির হ্রদ। প্রধানত জলবিদ্যুৎ উৎপাদনের জন্য সৃষ্টি হলেও এই জলাধারে প্রচুর পরিমাণে মিঠা পানির মাছ চাষ হয়। চারিদিকে হ্রদ বা লেক পরিবেষ্টিত রাঙামাটির আরেকটি দৃষ্টিনন্দন স্থান হচ্ছে আরণ্যক রিসোর্ট। সেনাবাহিনী নির্মিত হলেও এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। নৈসর্গিক প্রকৃতির সান্নিধ্য লাভের আশায় শীতকালে অনেকেই ছুটে যান পাহাড় এবং লেক পরিবেষ্টিত এই আরণ্যক রিসোর্টে। রাঙামাটি শহরের শেষ প্রান্তে কর্ণফুলী হ্রদের উপর রয়েছে 335 ফুট দীর্ঘ এই ঝুলন্ত সেতু, যেটি হ্রদের দুপাশের দুটি পাহাড়কে সংযুক্ত করেছে। ক্যালেন্ডার, পর্যটনের পোস্টার, পত্রিকার পাতা কিংবা বিনোদন সংবাদে বিশেষ করে ঈদের সময় রাঙামাটির এই ঝুলন্ত সেতুর ছবি দেখা যায়। সেতুটি ইতিমধ্যেই সিম্বল অফ রাঙামাটি হিসেবে পরিচিতি পেয়েছে। দর্শক মন্ডলী, আমাদের মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব এবং আত্মত্যাগের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি বীর শ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুন্সি আব্দুর রৌফ এই রাঙামাটিতেই চিরনিদ্রায় শায়িত আছেন। 1971 সালের 20 এপ্রিল নানিয়ারচরের এই বুড়িঘাট এলাকায় চিংড়ি খালে মুন্সি আব্দুর রৌফ জীবন বাজি রেখে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন। এই বীর মুক্তিযোদ্ধার স্মৃতি রক্ষার্থে এবং অবদানকে শ্রদ্ধা জানাতে 1997 সালে তার এই শাহাদাত বরণ স্থানে নির্মাণ করা হয় এই স্মৃতিসৌধটি। তৎকালীন বাংলাদেশ রাইফেলস 1973 সালে সিপাহী মুন্সি আব্দুর রৌফকে অনারারি লেন্স নায়ক পদে মরণোত্তর পদোন্নতি প্রদান করেন।
রাঙামাটি শহর থেকে নৌপথে 15 কিলোমিটার দূরে স্বচ্ছ জলরাশি বেষ্টিত ছোট্ট দ্বীপ বুড়িঘাটে এই চিরস্মরণীয় বীরের সমাধি অবস্থিত। এর চারিদিকের প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের বিমোহিত করে। প্রযুক্তির উন্নয়নের যুগে প্রযুক্তির প্রয়োগের প্রয়োজনীয়তার কথা অস্বীকার করা যাবে না। সুযোগ পেলেই টুক করে ফেসবুকে ঢুকে পড়েন অনেকেই। প্রযুক্তির অন্তর্ভুক্তিতে মুক্তির পথ খুঁজতে গিয়ে অবস্থা বুঝে ব্যবস্থা কিংবা ব্যবস্থা নেবার অবস্থা সবার এক নয়। যেমন বই প্রকাশের প্রযুক্তি নিয়ে মুখোমুখি এক লেখক এবং প্রকাশক। দেখা যাক লেখকের উক্তি কি আর প্রকাশকেরই বা যুক্তি কি। স্যার, আমরা আপনার একটা বই প্রকাশ করতে চাই। আপনি যেদিন পাণ্ডুলিপি দেবেন তার 3-4 দিনের মধ্যেই বইটা বেরিয়ে যাবে। সবচেয়ে বড় কথা স্যার, আমরা যেভাবে আপনার বইটি প্রকাশ করব তাতে করে সারা পৃথিবীর মানুষ একই সময়ে আপনার বইটি পড়তে পারবে। আস্তে আস্তে বল, আমরা তো তোমাদের মতো অত ফাস্ট না, বুঝতে অসুবিধা হয়। শোনো, একজন ভালো প্রচ্ছদ শিল্পীর কাছ থেকে একটি বইয়ের প্রচ্ছদ করাতেই তো 15 দিন 1 মাস লেগে যায়। তারপরে আবার কম্পোজ করা, প্রুফ দেখা, ছাপানো, বাইন্ডিং, এত সব কাজ 3-4 দিনের মধ্যে কি করে সম্ভব? আমাদের বইতে তো স্যার কোনো ফিজিক্যাল ক্যারেক্টার থাকবে না স্যার। মানে? এটা ভার্চুয়াল মাধ্যমে বের হবে স্যার, অনলাইনে। প্রচ্ছদ, প্রিন্টিং, বাইন্ডিং কোনো কিছু লাগবে না স্যার। বুঝতে পেরেছি, কিন্তু একটা ছাপানো বই বাইন্ডিং হয়ে যখন হাতে আসে তার যে আনন্দ, আবেগ, সেটা পাবো কোথায়? স্যার, এই ডিজিটাল যুগে এখন আর কেউ আবেগের কথা চিন্তা করে না, চিন্তা করে বেগের কথা। তারা দেখে কত দ্রুত তথ্য আদান প্রদান করা হচ্ছে। তাছাড়া স্যার, ছাপানো বই তো আপনি একসঙ্গে বেশি বহন করতে পারবেন না স্যার। কিন্তু আমাদের পদ্ধতিতে ছোট্ট একটি পেন ড্রাইভে করে পকেটে ভরে কয়েক শত বই আপনি যে কোনো সময় যে কোনো স্থানে নিয়ে যেতে পারবেন স্যার। এখন আর কাউকে শহরের মোড়ে মোড়ে কিংবা গ্রামে গঞ্জে বাসে, ট্রাকে, ভ্যানে করে বইগুলো বহন করে নিয়ে যেতে হবে না স্যার। যে কেউ চাইবা মাত্র আপনার বইটি পড়তে পারবে। কিন্তু তোমরা ওই স্লোগানটা জানো তো, বই হচ্ছে দুটি মলাটে আবদ্ধ জ্ঞানের আলো, সেই স্লোগানটি কি তোমরা চেঞ্জ করে দিবে? চেঞ্জ হলে অসুবিধা কি স্যার? বই এখন মলাটে আবদ্ধ না হয়ে নেটে আবদ্ধ, আপনি যখন খুশি তখন পড়তে পারবেন। আর এখন যে যুগ পড়েছে তাতে আপনাকে বই পড়তেও হবে না স্যার। বই পড়তে হবে না মানে আপনি বই পড়বেন না, অন্য পড়ে দিবে, আপনি শুনবেন। ইন্টারনেটে ঢুকে জায়গা মতো ক্লিক করলেই আপনি বই পড়া শুনতে পারবেন। কিন্তু নিজে পড়া আর অন্যের পড়া কি এক হলো? আপনার ইচ্ছে হলে পড়বেন, কিন্তু এত কষ্ট করার দরকার কি স্যার? অন্য পড়ার সুবিধা হলো যে লোকটি পড়তে জানে না সেও আপনার বইটি সম্পর্কে জানতে পারবে। সব বুঝলাম, কিন্তু একটি ছাপানো বইয়ের যে গন্ধ আর যে পড়ার যে আনন্দ, তা তোমরা দিতেও পারবে না, আর এর মর্মও তোমরা বুঝবে না। অর্থাৎ নতুন বইয়ের গন্ধ এবং বই পড়ার আনন্দ অনেকেরই পছন্দ। তবে পছন্দের যখন ছন্দ পতন হয় তখন ভালো মন্দের দ্বন্দ্বের কারণে আনন্দের আয়োজনও প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। যেমন জন্ম, মৃত্যু, বিয়ে, মানুষের জীবন, এই 3 নিয়ে। জন্ম মৃত্যু বাদ দিয়ে এবারের বিষয় একটি পরিবারের বিয়ের জন্য দাওয়াত দিতে গিয়ে প্রযুক্তির ব্যবহার দিয়ে। আচ্ছা, বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হবে আর তুমি দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ। আজব, আমি সারাদিন বিয়ের কাজ টাজ করে এখন মাত্র ঘরে এলাম আর তুমি বলছো আমি হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু আসল কাজটা একটু করনি। সেটা আবার কি? বিয়ের কার্ড ছাপিয়েছো, সবাইকে দাওয়াত করতে হবে না? সেই দায়িত্বটা তো আমি ছোটনকে দিয়েছি। আমি তো সবাই অলরেডি 2 বার দাওয়াত দিয়ে ফেলেছি। কি? হ্যাঁ। কার্ডই তো দেখলাম না। কার্ড লাগবে কেন? তোমাকে নাম দিয়ে আমি SMS কইরা দাওয়াত দিয়ে ফেলেছি, দুলাভাই তো জানে। কি? নিজের মেয়ের বিয়ের দাওয়াত তুমি ওকে SMS করে দিতে বলেছো? কি ভাববে মানুষ? কেন, এখানে ভাবাভাবির কি আছে? SMS এর মাধ্যমে আজকাল কত গুরুত্বপূর্ণ সংবাদ আদান প্রদান হচ্ছে জানো? সেখানে একটা বিয়ের দাওয়াত SMS করে দিলে কি এমন ক্ষতি? আমি তো মনে করি এইসব দাওয়াত কার্ডই তুলে দেওয়া উচিত। ঢাকা শহরে যেই যানজট, তাতে 3-4টা কার্ড পৌঁছাইতে গেলে সারা দিন পার হয়ে যাবো। সেখানে আমাকে এত আত্মীয় স্বজনের কাছে 1000 খানে কার্ড বিলাইতে এলে কয়দিন লাগবে চিন্তা করছো কিছু? আচ্ছা, কটা মানুষ SMS পড়ে যদি কেউ খেয়াল না করে? SMS এর মজাটাই এইখানে। SMS দিয়ে দাওয়াত দিলে দরকার হইলে তুই প্রত্যেকদিন সবাইরে মনে করে দিতে পারবা। কিন্তু নিজের ছেলে মেয়ের বিয়ের কার্ড নিজে গিয়ে হাতে হাতে না দিলে অনেকে মাইন্ডও করতে পারে। সেটা অবশ্য ঠিক। সেই জন্য তো এই SMS পদ্ধতিটা ভালো, কারণ এখানে মাইন্ড করার কোনো ঝুঁকি নাই। তোমরা যাই বলো, নিজের সন্তানের বিয়ে উপলক্ষে সুন্দর একটা কার্ড ছাপানো, তারপরে সেই কার্ড নিয়ে নিজের হাতে গিয়ে সবার মধ্যে বিলানোর মধ্যে যে আনন্দ, সেটা কিন্তু SMS এ পাওয়া যাবে না। অনেকে এই কার্ড দিয়ে সারা জীবন স্মৃতি হিসাবে সংরক্ষণ করে। হ্যাঁ, এটা ঠিকই বলেছেন। চলো যাই, কার্ড ছাপাতে দিয়ে আসি। আমন্ত্রণ পত্রের মাধ্যমে নিমন্ত্রণ জানানো এক ধরনের সামাজিক আচার। আর এই আচার থেকে চলুন দৃষ্টি দেওয়া যাক রাঙামাটির পার্বত্য জনগোষ্ঠীর জীবন আচারের দিকে।
দর্শক মণ্ডলী, এই পার্বত্য অঞ্চলের পাহাড়ি জনগোষ্ঠীর জীবনাচার সম্পর্কে কিছুটা ধারণা নিতে আমরা যাচ্ছি রাঙামাটি থেকে নৌপথে 10 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত বন্দুকভাঙ্গা ইউনিয়নের মোবাছড়ি নামক একটি গ্রামে। দর্শক মণ্ডলী, পার্বত্য চট্টগ্রামের খাবারের নিজস্ব ঐতিহ্য এবং বৈচিত্র্য রয়েছে এবং তাদের রান্না এবং খাবারগুলো বেশ ব্যতিক্রমী। আমরা এসেছি স্বপন এবং রিনা চাকমার বাড়িতে, যেখানে আয়োজন করা হয়েছে এই ঐতিহ্যবাহী রান্নার। আমরা কথা বলবো রিনা চাকমার সঙ্গে। আজকে তো আপনাদের বাড়িতে একটি উৎসব চলছে বোধহয়। হ্যাঁ, উৎসব আমাদের এখানে মেহমান আসবে এর জন্য আয়োজন করা হয়েছে এটা হলো খাবারের। এখানে অনেক খাবার দাবারের ব্যবস্থা দেখতে পাচ্ছি। আমি পরিচিত হতে পারি এই খাবারগুলোর সঙ্গে। তো এখানে দেখতে পাচ্ছি এগুলো কি কাটছে? ওটা যেটা করতেছে ওটা হচ্ছে তিতা কচু। ও, এটা তিতা কচু। আর এটা আপনাদের সেই বিখ্যাত নাপ্পি, এটা বিভিন্ন তরকারির সঙ্গে মিশিয়ে খান আপনারা, তাই তো? এখানে দেখতে পাচ্ছি এক ধরনের সাদা সাদা ফুল। কি ফুল এটা? হলুদের ফুল। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো জিনিস। এগুলো কি বাঁশ? এগুলো হচ্ছে বাছুরি। আপনারা বলে বাছুরি, আমরা বলি বোধহয় বাঁশের কোর। হ্যাঁ। রিনা, আমি এখানে দেখতে পাচ্ছি কতগুলো শাক। এগুলো আমি বাজারেও দেখেছি, কিন্তু নামটা বুঝতে পারছি না। কি সাধারণ পাতা, মানে ধনিয়া পাতার মতো অনেকটা মতো ব্যবহার করা। আচ্ছা, এখানে দেখছি অনেক ধরনের মাছের আয়োজন রয়েছে। হ্যাঁ, বেশিরভাগই দেখছি শুটকি মাছ। এই যে রান্নার বাঁশ এসে গেছে। আপনার নাম? স্বপন। এই বাঁশের মধ্যে দিয়ে তো বোধহয় আপনারা রান্না করেন, তাই না? বাঁশের চুম্বায় রান্না যদি হয়, রান্না করে করে মাংস বা মাছ, ভর্তা, এগুলো তো করা হয়। তাহলে চলুন আমরা এবার একটু এগুলো রান্নার আয়োজনটা দেখি। খোলা পিঠা রান্না করে। এখানে হচ্ছে আমাদের মেহমানের জন্য যে খাবার আয়োজন করা হচ্ছে এখানে সব রেডি করা হচ্ছে রান্না করার জন্য। আচ্ছা। তাহলে এখন প্রথম আমরা কি করব? আমরা এখন চুঙ্গা পোড়ার কাজটা করব। কি মুরগি মাংস চুঙ্গা দিয়ে। আচ্ছা, তাহলে শুরু করুন। এখানে রান্না হোক, আর এই অবসরে আমরা একটু গ্রামটা ঘুরে আসি। দর্শক মণ্ডলী, আমরা আগেই বলেছি এই অঞ্চলের জনগোষ্ঠীর রয়েছে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য এবং জীবনাচার। তবে বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বৃহৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে চাকমা। চাকমারা কোমর জড়ানো গোড়ালি পর্যন্ত পোশাক পরে থাকেন। আপনারা যে এই কোমর থেকে নিচ পর্যন্ত যেটা পরছেন, আপনারা পরে থাকেন, এটাকে কি পোশাক বলা হয়? ফিনন। আর উপরেরটা? খাদি। আচ্ছা, দুইটা মিলে কি হয়? ফিনন খাদি। ফিনন খাদি। এটা কি সবসময় আপনারা পরেন? দর্শক মণ্ডলী, পাহাড়ি জনগোষ্ঠী, বিশেষ করে রাঙ্গামাটির একটু দূর পাহাড়ে যারা বসবাস করেন, তারা মূলত সমতল ভূমির অভাবে তাদের খাদ্য সংস্থানের জন্য এই জুম চাষের উপর নির্ভরশীল। আমরা একটি চমৎকার আনারস বাগানে এসেছি, কথা বলবো এই আনারস বাগানের মালিক। একটু আসবেন আপনি? এই বাগানটা তো আপনার শুনেছি, হ্যাঁ, অনেক আমার। আচ্ছা, এটা কি আনারস গাছ তো লাগিয়েছেন? আনারস লাগাইছি। আচ্ছা, এরপরে কি লাগাবেন? এরপরে লাগাবো কলা লাগাবেন? কলা লাগাবো। আচ্ছা, এইরকম আপনার কাছে আরো কতগুলি আছে ক্ষেত? আছে, বহুত দূরে বহুত আছে। আচ্ছা, ইন শ্বাসগুড়িনে যে ফুজিয়া ফোন তাতে কি অনারস চলে না? চলে, মতে চলে। আচ্ছা, চমৎকার সব আমলকি দেখতে পাচ্ছি। এগুলো কি পাহাড়ি আমলকি নাকি? আচ্ছা, এগুলো কি গাছকে আপনি লাগিয়েছেন না? আমি না, আমার চাচা লাগিয়েছে। আপনার চাচা লাগিয়েছে। এর মধ্যে রিনা চাকমার বাড়িতে রান্না পর্ব শেষ এবং বাঁশের চুঙা থেকে মাছ, মাংস সহ বিভিন্ন তরকারি পাত্রে নেওয়া হচ্ছে পরিবেশনের জন্য। আপনাদের তো প্রচুর বাঁশ লাগে বোধহয় রান্না করতে? হ্যাঁ, আমাদের এখানে অনেক বাঁশ লাগে। তো আমাদের ভালো লাগলো আপনাদের এই বিচিত্র খাবার দেখে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে আমাদের এখানে আছেন, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। পার্বত্য জনগোষ্ঠীর এই জীবনাচার থেকে আমরা একটু ভিন্ন আচার আচরণে যাই। আমাদের এখানে বোধের অভাবে অনেক অসামাজিক, অনৈতিক, অযৌক্তিক, অশোভন আচার এবং আচরণ প্রায়শই অন্যের ক্রোধের কারণ হয়ে দাঁড়ায়, যা রোধ করা কঠিন হয়ে পড়ে। এই দৃশ্যটি দেখলেই বোঝা যাবে এই দুই বৃদ্ধের রোধহীন ক্রোধের কারণ কি। অবস্থাটা দেখলা দোস্ত, কি জমানা আসছে। হ্যাঁ, এইটুকু সব ছেলে মেয়ে এই সকালবেলা স্কুল কামাই করে পার্কে বসে আড্ডা দিতেছে, দেখছো? হ্যাঁ, সামনে দিয়ে গেল, একটা সালাম পর্যন্ত করলো না। আর আগে মুরব্বিকে দেখলে পোলাপাইন দূর দিয়ে ঘুরে যাইতো, সামনে পড়তো না। আমি তো প্রায় দেখি বাচ্চা সব পোলাপান, বেশি হলে 9 10-এ পড়ে, কান্দে ব্যাগ একটা ঝুলাইয়া 4-5 জনের মিলা সিগারেট ফুটতে যাইতেছে। জ্বালায় তো এখন আমাকে পার্কে হাঁটাই মুশকিল হয়ে গেছে। হ্যাঁ, কেউ হয়তো স্কুল ফাঁকি দিয়ে আর কেউ কোচিং ফাঁকি দিয়ে এসব করতেছে, অথচ এখন বাপ মা কিছুই জানে না। তারা তো মনে করতেছে তাদের ছেলে মেয়ে লেখাপড়া নিয়ে খুব ব্যস্ত। আমাকেও দোষ আছে, আমরা কেউ প্রতিবাদ করি না, এর লাগে তাকে সাহস বেড়ে গেছে। আমাকে উচিত এই পোলাপাইনকে ধইরা তাকে বাপ মার ঠিকানা লইয়া, ফোন নাম্বার লইয়া, তার বাপ মারার ডাইকাই না পোলাপাইনকে তাকে হাতে তুইলা দেওয়ান। সবাই মিল্লা যখন এইসব জিনিস অভিভাবক তো জানানো শুরু হইব, তখন দেখবো ওরা সব ঠিক হয়ে গেছে। তাইলে দোষ
কাল থেকে আমরাও শুরু করি ধরা, কি কস? আরে অবশ্যই, আমি তো আজকেই ধরতাম, কিন্তু গেল কত। শুরু করছি আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। এই পর্বের নিয়ম অনুযায়ী আমরা আপনাদেরকে কিছু প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। যারা সঠিক উত্তর দিতে পারবেন তারাই আমাদের পরবর্তী পর্বের জন্য নির্বাচিত হবেন। এখানে উপস্থিত এই হাজার হাজার দর্শকের মাঝখান থেকে আমরা 4 জন দর্শক নির্বাচন করব। এখানে রয়েছে রানা আর এখানে রয়েছে মামুন, তারা সঠিক উত্তরদাতাদের বাছাই করবেন। তাহলে আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এই 3 পার্বত্য অঞ্চলকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টি হওয়ার আগে এই অঞ্চলের নাম কি ছিল? অনেকগুলো হাত উঠেছে, ওখানটা একজন দেখতে পাচ্ছি। হ্যাঁ বলুন। কার্পাস মহল। অনেক ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। কি নাম আপনার? জান্নাতুল ফেরদৌস। কি করেন আপনি? অনার্স 3rd ইয়ার। অনেক ধন্যবাদ। এবারে দ্বিতীয় প্রশ্ন, বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের জন্মস্থান কোথায় এবং তিনি কবে কোথায় শহীদ হয়েছিলেন? মধুখালী গ্রাম, সালামতপুর জেলা। আংশিক হয়েছে। আপনি? হ্যাঁ, আমরা দেখলাম অনেকেই বলেছেন, কিন্তু বিক্ষিপ্তভাবে। কারো প্রথম অংশের কিছুটা হয়েছে, কারো দ্বিতীয় অংশের কিছুটা হয়েছে, যে কারণে আমরা এই প্রশ্নের উত্তরে কাউকে নিতে পারছি না। বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের জন্ম হয়েছে ফরিদপুর জেলার বর্তমান মধুখালী উপজেলার সালামতপুর গ্রামে, এবং এই গ্রামটি একসময় বোয়ালমারী উপজেলার অন্তর্ভুক্ত ছিল। এবং তিনি 1971 সালের 20 এপ্রিল নানিয়ারচরের বুড়িঘাট এলাকায় এক দুঃসাহসিক যুদ্ধে শহীদ হন। আমরা দ্বিতীয় প্রশ্নে কাউকে পেলাম না। তৃতীয় প্রশ্ন হচ্ছে, চট্টগ্রাম বিভাগের 5টি জেলার সীমান্ত রেখার কত কিলোমিটার পথ বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী অতন্দ্র প্রহরায় নিয়োজিত আছে? ওখানে একজন। হ্যাঁ বলুন। টোটাল এরিয়া হচ্ছে 810, ভারত 539, 539, আর মায়ানমারের সঙ্গে 271 কিলোমিটার। অনেক ধন্যবাদ। তার জন্য করতালি। নাম কি? আমার নাম সজীব। কি করেন আপনি? আমি বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করি। অনেক ধন্যবাদ। আমরা 3 জন দর্শক পেয়ে গেলাম। এবার চতুর্থ প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের পার্বত্য এলাকায় জুম চাষ হচ্ছে একটি প্রচলিত চাষাবাদ পদ্ধতি। বলতে হবে এই জুম চাষের অর্থ কি? ওখানে একজন। হ্যাঁ বলুন। স্থান পরিবর্তন করে চাষাবাদ করা। অনেক ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। আপনার নাম? পার্কি চাকমা। আচ্ছা, কি করেন আপনি? আমি স্টুডেন্ট। অনেক ধন্যবাদ, আমরা সঠিক উত্তর পেয়ে গেছি। এবার একটি ধাঁধা এবং স্থানীয় ধাঁধা। ধাঁধাটি হচ্ছে, 1 হাত গাছুয়া ফুল ফোদে পাঁচুয়া। এটি কোন অঞ্চলের ধাঁধা এবং এর অর্থ কি? হাটের 5 আঙ্গুল এবং চাকমাদের গোষ্ঠীর ধাঁধা। অনেক ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। আপনার নাম? সচিব চাকমা। আপনি কি করেন? আমি চাকরি করি। চাকরি। অনেক ধন্যবাদ। আমরা 4 জন দর্শক পেয়ে গেছি, তাদের জন্য করতালি। চলে আসুন, আপনারা মঞ্চে চলে আসুন। দর্শক মণ্ডলী, আমরা শুরু করছি আমাদের দর্শক পর্বের দ্বিতীয় পর্ব। এই পর্বের জন্য আমরা মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি বিপ্লব বড়ুয়ার নেতৃত্বে স্থানীয় কজন যন্ত্রশিল্পীকে। আর এখানে রয়েছেন চাকমা গানের গীতিকার, সুরকার, শিল্পী, স্বনামধন্য একজন ব্যক্তিত্ব রঞ্জিত দেওয়ান, এবং এই এলাকার অর্থাৎ পাহাড়ি অঞ্চলের 4 জন আদি বাদ্যযন্ত্র বাদক, অর্থাৎ এই অঞ্চলের ঐতিহ্যবাহী 4টি যন্ত্র যারা বাজাতে পারেন। আমরা জানি যে পার্বত্য অঞ্চলের অর্থাৎ এই পাহাড়ি জনগোষ্ঠীর এক চমৎকার এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, এবং তাদের গানগুলো বেশ বৈচিত্র্যপূর্ণ এবং হৃদয় ছোঁয়া। আমরা এখানে যে যন্ত্রশিল্পীদের আমন্ত্রণ জানিয়েছি, তারা কিছু চেনা সুর বাজাবেন, এবং এই বাজনা শুনে আপনাদের সঙ্গে সঙ্গে গাইতে হবে। যিনি সবচেয়ে ভালো গাইতে পারবেন তিনি হবেন আমাদের আজকে কম্পিউটার বিজয়ী। আপনারা শুদ্ধ সুর কিংবা শুদ্ধ কথায় গাইলেন কিনা সেটা নির্ধারণ করবেন রঞ্জিত দেওয়ান। আপনাদের প্রথম বলতে হবে এদের হাতের যে যন্ত্রগুলো রয়েছে এগুলোর নাম কি। প্রথম আপনি শুরু করুন। এটির নাম কি? বাঁশি। আমাদের মতো বাঁশি হলে বাজনার ধরনটি কিন্তু একটু আলাদা। বাজান। অনেক ধন্যবাদ। এরপর সিঙ্গি। এবার আপনি বাজান। এরপর হ্যাঙ্গরং। হ্যাঙ্গরং একটু বাজান। অনেক ধন্যবাদ। আর এটি দুদুক। একটু বাজিয়ে শোনাবেন দুদুকটা। আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে আমরা 4টি আদি যন্ত্র দেখলাম, তার বাজনা শুনলাম। এবারে গানের পালা। শুরুতেই কিন্তু গাইতে হবে বাজনা শোনার সঙ্গে সঙ্গে। শুরু করুন। তুম ফেগে মেগে মেগে মেগুলো দে বাত্তলে মফরানন জেদো মাগের তর লগে লগে। অনেক ধন্যবাদ। আপনি? উতন ফেগে মেগে মেগে মেগুলো দে বাত্তলে মফরানন জেদো মাগে তারা লগে লগে। অনেক ধন্যবাদ। এবারে দ্বিতীয় গান। হিল্লো মিলেবো চুমুদ
চাইদি হালুম ফিদত তাগলাদ চুমত চাইদিতে চুমত চাইদি। এবার তৃতীয় গান। সরাই বড়া আমাদের চলে সাগর মাঝর সাগর আসাই গড়া আমাদের চান হিরে মানি সোনাই ডুবই বড়া। আপনি গাইবেন। আমাদের চান মুরো মরি গাঙে সরাই বড়া আমাদের চান সাগর মাঝর সাগর আসাই গড়া আমাদের চান হিরে মানি সোনাই ডুবই বড়া। এবারে একটি দেশাত্মবোধক গান বাজান। সবাই পারেন? গান থেকে শুরু করো। বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। অনেক ধন্যবাদ। এবার আমরা ফলাফল জানতে চাইব আমাদের রঞ্জিত দেওয়ানের কাছে। এখানে 4 জন প্রতিযোগীর মধ্যে সবচেয়ে ভালো করেছে পার্কি চাকমা। পার্কি চাকমা, পার্কি চাকমা শুদ্ধ উচ্চারণে সুন্দর করে দিয়েছে পার্কি চাকমা। অনেক ধন্যবাদ। আজকে কম্পিউটার বিজয়ী হয়েছেন পার্কি চাকমা আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী। তবে আপনাদের কারোই নিরাশ হবার কিছু নেই, আপনাদের সবার জন্যই রয়েছে পুরস্কার। আমাদের কাছে মহামূল্যবান পুরস্কার বই এবং রয়েছে কেয়ার গিফট সামগ্রী এবং পরিবেশ বন্ধু গাছ এবং এই সবগুলো পুরস্কারে দেওয়া হচ্ছে কেয়ার কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। আপনারা যারা এসেছেন আপনাদেরকে সবাইকে অভিনন্দন এবং আপনারা যারা উপভোগ করেছেন আপনাদেরও অভিনন্দন। অনেক অনেক ধন্যবাদ। বিজ্ঞাপন বিরতির পর বিজ্ঞাপন বিরতি নিয়েই কিছু জ্ঞাপন করতে চাই। কথায় আছে বিজ্ঞাপনেই প্রচার আর প্রচারেই প্রসার। দ্রব্যটি সার হোক বা অসার, মানুষকে প্রেসার দিয়ে তাকে সার ঘোষণার চেষ্টা করা হয়। এই বিজ্ঞাপন ব্যবসায় এখন নতুন সংযোজন, নতুন আশা, বিরতি তামাশা। দোস্ত টিভিটা ছাড়তো, একটা ভালো বিষয়ের উপর টক শো আছে। কিন্তু দোস্ত এদের এই বিজ্ঞাপনের অত্যাচারে ভালো বিষয় আর ভালো থাকে না। ধর একজন বক্তা গুরুত্বপূর্ণ কথা বলছেন, হঠাৎ উপস্থাপক সাহেব ওনার থামাই দিয়ে বলে উঠলেন আপনার কথা পরে শুনবো, আমাদের এখন বিরতি দিয়ে যেতে হবে। তার মানে বুঝতেই তো পারছিস ওনার কথার চাইতে ওনার বিরতিটাই ইম্পর্টেন্ট বেশি। আমার তো মনে হয় এই বিরতির উপরে একটা টক শো হওয়া উচিত। আগে যখন খালি বিটিভি আসছিল তখন অনুষ্ঠানের সামনে একটু পেছনে একটু বিজ্ঞাপন হতো, আর অনুষ্ঠানের মাঝখানে 2-1 মিনিটের একটা বিজ্ঞাপন, আর খবর সেটা ছিল সম্পূর্ণ বিজ্ঞাপন। ঠিক কইছেন। এখন তো যে কোনো চ্যানেল দেখলে মনে হয় বিজ্ঞাপনের মিসাইল অ্যাটাক শুরু হয়েছে। সুপার ব্রেক, ফাস্ট ব্রেক, মিড ব্রেক, লাস্ট ব্রেক, পপ আপ, কাউন্টডাউন, টাইটেল ব্র্যান্ডিং, নামের শেষ নাই। ইদানিং আবার বিজ্ঞাপন চ্যানেলগুলোতে আরেক তামাশা শুরু হয়েছে। কি তামাশা? বিরতি তামাশা। ওই যে কয়েক বিরতিহীন নাটক, এরপর আবার আছে 1 বিরতি, 2 বিরতি, 3 বিরতির নাটক, তারপর আছে স্বল্প বিরতি, অল্প বিরতি। এই ধীরে বিরতিহীন না কইয়া বরং বিরতিপূর্ণ কইলেই ভালো হইবে। এই অল্প স্বল্প বিরতি যে কখন শুরু হবে আর কখন শেষ হবে কেউ কইতে পারে না। আজকাল আবার নানান চ্যানেলে এইসব বিরতির আবদার জানে আবার ভাষাও বেশ ইন্টারেস্টিং। যেমন ধরেন কেউ কইতাছে এক্ষুনি ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। এই এক্ষুনি যে কক্ষুনি সেটা কেউ জানে না। আবার কেউ কইতাছে ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। এই একটু পর যে কতক্ষণ পর সেটাও কেউ কইতে পারবো না। আবার কেউ কেউ বলে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ছোট ভাই, ছোট কইলেও এটা যে কত বড় বিরতি যারা দেখে তারাই জানে। আবার অনেকে অর্ডার দেয় কোথাও যাবেন না, ফিরছি এক্ষুনি, মনে হয় ওদের চাকরি করি দোস্ত। কোথাও যাইতে মানা করলেও আপনি অবশ্য ধারে কাছে কোথাও থেকে ঘুরে এসে দেখবেন ওরা এখনো ফিরে নাই, কিন্তু আপনি ঠিকই ফিরে আসছেন। কিন্তু ছোট ভাই ওরা আমাদের ভাবে কি? আরে ওরা আমগরে কি ভাবে সেইটা আমগো ভাবার দরকার নাই তো, বরং আমরা ওগরে কি ভাবি সেইটা কি ওরা একটু ভাবে। এই ভাবনাটাই যদি ওগো থাকতো তাহলে রিমোট লয়ে দর্শকও এত টিপাটিপি করতে হইতো না। বিজ্ঞাপনের এই বাড়াবাড়ির কারণে অনেকেই রিমোটটি নিয়ে তাড়াতাড়ি সরে পড়েন অন্যত্র। তবে শুধু পণ্যের বা অন্যের বিজ্ঞাপনই নয়, অনেকেই আবার নিজের বিজ্ঞাপনের জন্য সবসময় পর্দা জুড়েই থাকতে চান। পণ্যের বিজ্ঞাপন যেমন পণ্য সম্পর্কে ধারণা দেয় এবং অপদ্রব্য সম্পর্কেও বিভ্রান্ত করে, তেমনি ব্যক্তির ক্ষেত্রে বিরক্তি এবং হাসির উদ্রেক করে। যেমন কেউ আছেন চাষের জমি, খাসের জমি গ্রাস করে, কখনো বা ত্রাস করে, কৃষিভূমি হ্রাস করে ছুটছেন সাগরে মহাসাগরে, যেমন এই ভূমি ব্যবসায়ী। আচ্ছা ভাই, আপনাদের এই প্রজেক্টের নাম উত্তাল সমুদ্র দিলেন কেন? কক্সবাজার বা কুয়াকাটা সাগর পারে গেলে দেখবেন যে সমুদ্র কি জিনিস, আর ঝড়ের দিনে যদি যান তাহলে দেখবেন যে উত্তাল কাকে বলে এবং দেখতে কেমন। কিন্তু আপনি তো প্লট বিক্রি করবেন, সমুদ্রের সাথে আপনার কি সম্পর্ক? আমার প্লট তো সমুদ্রে। জি, সমুদ্রের প্লট? এ তো সাংঘাতিক। সাংঘাতিক কেন? সমুদ্র তো শুকিয়ে যায়,
আচ্ছা, আপনি কি পেপার, পত্রিকা, টেলিভিশনের সংবাদ কিছু দেখেন না? ওই যে দেখেন পত্রিকার খবর, বছরে 16 বর্গ কিলোমিটার বাড়ছে বাংলাদেশ। কি বুঝলেন? এখনো বুঝে উঠতে পারি নাই। শুনেন, হাজার হাজার বছর ধরে পলি পইরা আমাদের দেশে সাগরের নতুন নতুন জায়গায় জায়গায় উঠতেছে। বছরে 16 বর্গ কিলোমিটার মানে 11,859 বিঘা। আর কাঠার হিসাবে আপনার 2,37,180 কাঠা। কত জায়গা চিন্তা করছেন? কিন্তু এইসব জেগে ওঠা জমিতে তো সরকার বনায়ন করবে, ইন্ডাস্ট্রি করবে শুনেছি, কিন্তু এইখানে আপনাদের প্লট বেচার ঠান্ডা মাথায় ঢুকলো কি করে? আমরা তো জেগে ওঠা ভূখণ্ডে কিছু করব না। যেই ভূখণ্ড ভবিষ্যতে জেগে উঠবে সেখানে আমরা প্লট বেচবো। জি, আমি আপনারা আমাদের এই ভবিষ্যৎ প্রকল্পের লোকেশনটা দেখাইতেছি। ওই যে দূরে একটা সাম্পাল দেখতেছেন না, তার আশেপাশে কিংবা একটু ভিতরে হইতে পারে। কোথায় সাম্পাল? এই দেখতেছেন। এই শোনো, তুমি একটু ওই যে ল্যাপটপে একটু প্র্যাকটিক্যালি দেখাই দাও তো সিনটা। এই যে রেডি করা আছে, দেখেন। কিছুই তো দেখি না, দেখা যাচ্ছে না তো। ওখানে থাকবে কারা? আপনার ছেলের বয়স কত? 20 বছর। ও, তাইলে তার পরের প্রজন্মের পরের প্রজন্ম পরের প্রজন্ম। তার মানে আমার ছেলে দেখতে পাবে না? আর আপনার ছেলে তো দূরের কথা, তার নাতিও দেখতে পারবে কিনা সন্দেহ। যেই জিনিস আমি দেখে যেতে পারবো না, আমার ছেলে দেখে যেতে পারবে না, আমার নাতি দেখতে পাবে কিনা সন্দেহ, সেই জিনিস আমি কিনবো কেন? আরে আপনি কিনবেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তার মানে ভবিষ্যৎ প্রজন্মকে আমি অথই সাগরে ভাসিয়ে দিয়ে যাবো? আরে ভাই, আপনাকে তো দূরদৃষ্টি সম্পন্ন হইতে হবে। সরি ভাই, অত দূরে দৃষ্টি আমি দিতে চাই না। তবে কাছেই একটা থানা আছে, আমি সেখানেই যাই। আবার ওইখানে কেন? ওদের দৃষ্টিটাকে একটু আপনার দিকে ফেরাই। তিনি ওদিকে দৃষ্টি ফেরান আর আমরা একটু এদিকে দৃষ্টি ফেরাই। আনন্দিত চিত্তে একটি নৃত্য দেখি। তবে নৃত্য শুধু চিত্ত বিনোদনী নয়, তুলে ধরে সংস্কৃতিও। আর এই নৃত্যে অংশগ্রহণ করেছেন স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী।
আমরা একটি চমৎকার নাচ দেখলাম। সংস্কৃতির এই বিচিত্র ধারাকে মিলিয়ে আমরা গড়ে তুলতে পারি একটি সুস্থ ধারা। সুস্থ শব্দটির বিপরীত শব্দ হলো অসুস্থ, আর অসুস্থ হলেই প্রয়োজন চিকিৎসা। কিন্তু বর্তমানে এই ফেসবুকের যুগে, হুযুগে বা সুযুগে এই মাধ্যমকে ব্যবহার করেই এক নব্য চিকিৎসক দিচ্ছেন ঔষধপথ্যের ব্যাপারে ভিন্ন রকমের তথ্য। কি ব্যাপার আপনারা? না না, আমরা রোগী না, আজগুবি কোনো কিছু দেখলেই আমরা রিপোর্ট করি। আমার মধ্যে আজগুবি কি জিনিস দেখলেন? এই যে আপনি লিখেছেন বিশিষ্ট ফেসবুক চিকিৎসক, এটা কি একটা আজগুবি জিনিস নয়? আজগুবি হবে কেন? আপনারা বলেন না এমবিবিএস ডাক্তার, এটাও সেরকম ফেসবুক ডাক্তার। কিন্তু চেম্বার খুলে আপনি এখানে ফেসবুকের কি চিকিৎসা করছেন? বুঝতে ভুল করছেন। আপনাদের মতো কিছু কিছু রিপোর্টার আছে যারা না বুঝি প্রশ্ন করে, আরে ভাই এমবিবিএস ডাক্তারের মানে তো এই না সে এমবিবিএস এর চিকিৎসা করে, এটা তো ডিগ্রি। ঠিক সেই রকম ফেসবুক হইলো আমার ডিগ্রি। আচ্ছা, ফেসবুক কিভাবে এই চিকিৎসা বিষয়ক ডিগ্রি হলো? আপনি ফেসবুকে গেলেই দেখবেন পার্শ্ব প্রতিক্রিয়াহীন বিভিন্ন ভেষজ চিকিৎসার নানাবিধ পদ্ধতি। আম, জাম, কলা, কমলা লেবুর নানাবিধ ব্যবহার ও তার গুণাগুণ আছে শারীরিক ব্যায়াম। বলতে পারেন ওইখান থেকে শিক্ষা নিয়ে আজ আমি বিশেষজ্ঞ, আই মিন স্পেশালিস্ট। দুই একটা উদাহরণ শুনতে পারি? যেমন আমলকি হইলে একটা টক ও তিতা জাতীয় ফল, এটা জুস শরীরের সমস্ত যন্ত্রপাতির কার্যকলাপের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করে, আই মিন ফিজিক্যাল ব্যালেন্স। ঠিক তেমনি এক করে কাঁচামরিচ আপনাকে পনেরোটা উপকার দেয়। যেমন বর্ণনা লাগবে না, বলে যান। কিভাবে ওষুধ ছাড়া কাশি কমানো যায়, কোষ্ঠকাঠিন্য দূর করা যায়, খালি পেটে মধু ও রসুন খাওয়ার কি উপকারিতা, আধা কাপ আঙ্গুরের জুস কিভাবে আপনার শরীরে 60টি মারাত্মক ব্যাধি দূর করে। প্রত্যেকদিন আপনার আদা খাওয়া উচিত। কেন? 11টি কারণে। এছাড়া লবণ, গোলমরিচ, লেবু আপনার শরীরের 10টি স্বাস্থ্য সমস্যার সমাধান করবে। কি কি বলবো না, তাহলে ভিজিট লাগবে। না বললেও সমস্যা নেই, কারণ যে কোনো সময় যে কেউ ফেসবুক বা ইউটিউবে গিয়ে দেখে নিতে পারবে। তেমনি ইন্টারনেটে ঢুকেও তো সবাই সব রোগের চিকিৎসা সম্পর্কে জানতে পারবে। তাতে কি চিকিৎসা হবে? হবে না, ডাক্তার লাগবে। প্রত্যেকটি জিনিস যেমন সঠিক পথে খাইতে হবে, তেমনি জিনিসগুলো হইতে হবে নির্ভেজাল। তাই আমি শুধু প্রেসক্রিপশনই না, অরিজিনাল জিনিসগুলো দিয়ে দেবো। জিনিস দিয়ে দিবেন মানে? আরে ভাই আজকালকে তো সব ভেজাল, অনেকে তো চিনি শিরা দিয়ে মধু বানায়, তাই আমি দিব অরিজিনাল মধু। ওই ভেজাল মধু আপনার স্বাস্থ্যের ক্ষতি করবে, এজন্য আমি আপনার দিব অরিজিনাল মধু, 1 কোয়া রসুন, অরিজিনাল আদা, কাগজি লেবু। অর্থাৎ ব্যবস্থাপত্র অনুযায়ী আমি সঠিক মানসম্পন্ন জিনিসপত্র আপনারা সরবরাহ করুন। আমি কি একটু মধু খেতে পারি? আপনারা একটু বেশি কথা বলেন। মিষ্টি মধু না, আপনি যষ্টি মধু খান। খান, গলা পরিষ্কার হবে, ফ্যাস করবে না। ধন্যবাদ ডক্টর ফেসবুক। ধন্যবাদ। সাবাইতে চলে যান। ফেসবুকের যেমন সুব্যবহার রয়েছে, তেমনি এর অপব্যবহার রয়েছে। ফেসবুকের বিকৃতির এই আকৃতি থেকে চলুন আমরা এবার একটু দৃষ্টি দেই রাঙামাটির প্রকৃতিতে। নৈসর্গিক প্রাকৃতিক লীলাভূমি রাঙামাটির অন্যতম আকর্ষণ এর প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত দর্শনীয় স্থানগুলো। দর্শক মণ্ডলী, এটি হচ্ছে রাঙ্গামাটির অন্যতম দর্শনীয় স্থান রাজবন বিহার। এই অঞ্চলের বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান এটি। 1974 সালের 25শে নভেম্বর আধ্যাত্মিক সাধক বনভান্তের এই বাসভবনকে ঘিরে এই এলাকায় গড়ে উঠেছে এই নান্দনিক রাজবন বিহার। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারিদিকে যে ভবনগুলো রয়েছে প্রতিটিরই আলাদা বৈশিষ্ট্য রয়েছে। আমরা এবারে এই ভবনগুলোর সঙ্গে পরিচিত হব, কথা বলবো এই রাজবন বিহারের সাধারণ সম্পাদক অমিয় কিশার সঙ্গে। কেমন আছেন? জি ভালো। আচ্ছা, আমরা কি এটি সম্পর্কে প্রথমে জানতে পারি? এটা আমরা প্রেয়ার করি, এখানে আমাদের মূর্তি আছে, মানে এটা প্রার্থনার ঘর। জি জি। ঘরটার নাম হলো দেশনাগর। তার মানে দেশনাগর মানে আমাদের প্রয়োজনীয় ভিক্ষুরা এখানে বসে আমাদেরকে ধর্মদেশনা প্রদান করে, মানে ধর্মের আলোচনা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বর্তমানে তারা প্রার্থনা করে। জি জি, এটা আমাদের গেট ভবন, এখানে আমাদের প্রয়োজনীয় ভিক্ষুরা অবস্থান করেন এবং রাত্রি যাপন করেন, তাদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হয়। জি জি। এটা হচ্ছে আমাদের চাকমা ভাষায় জিরানি হল নামে পরিচিত বিশ্রামাগার। জি জি। দর্শক মণ্ডলী, কথা বলছি বনভান্তের বাসভবন থেকে। আমার সামনে এই কাজ ঘেরা ঘরটিতে যে মমিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আধ্যাত্মিক সাধক বনভান্তের মমি। বলা হয় বাংলাদেশে এটিই হচ্ছে প্রথম মমি, এবং এই মমিটি তৈরি হয়েছে বাংলাদেশ এবং থাইল্যান্ডের কারিগরি সহযোগিতায়, এবং এই মমিটি করা হয়েছে 2012 সালের 30শে জানুয়ারি। এখানে প্রায় প্রতিদিনই শত শত ধর্মপ্রাণ নারী পুরুষ এবং পর্যটকরা এসে থাকেন এই রাজবনবিহারের নান্দনিক সৌন্দর্য দেখার জন্য। আমি এখন যে রাস্তাটি দিয়ে হাঁটছি এটি হচ্ছে কাপ্তাই রাঙামাটির সংযোগ সড়ক। সরকার এবং এডিবির উন্নয়ন প্রকল্পের আওতাধীনে এই 20 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। 2009 সালের 17 ডিসেম্বর এই রাস্তাটি উদ্বোধন করা হয়। এই রাস্তার দুপাশে রয়েছে চমৎকার নৈসর্গিক এবং প্রাকৃতিক দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন দূরে নীল পাহাড়, উপরে মেঘমালা, চারিদিকে বিস্তীর্ণ লেক এবং এখানে রয়েছে সবুজ বনানী। সত্যি মনোমুগ্ধকর।
দর্শক মন্ডলী, আমি এখন রাঙামাটি কাপ্তাই সংযোগ সড়কের একটি চমৎকার সেতুর উপর থেকে কথা বলছি, আর এই স্থানটির নাম হচ্ছে বিলাইছড়ি পাড়া। এই সেতুটির দুপাশে তাকালেই দেখা যায় রাঙামাটি কাপ্তাইয়ের পার্বত্য প্রকৃতির অপরূপ সৌন্দর্য। সড়কটির উঁচু নিচু পাহাড়ি পথ বেয়ে যাওয়ার সময় দুদিকেই কাপ্তাই হ্রদের অপূর্ব সৌন্দর্য উপভোগ করা যায়। কিছু কিছু জায়গা দেখলে মনে হয় প্রাকৃতিকভাবে এখানে যেন সুইজারল্যান্ডের আবহ তৈরি হয়ে আছে। তাই যারা কাপ্তাই কিংবা রাঙামাটি ভ্রমণে আসেন তাদের অন্তত একটিবার হলেও এই পথে ভ্রমণ করা উচিত। দর্শক মন্ডলী, আমরা যাত্রা শুরু করেছি শুভলংয়ের পথে। রাঙামাটি থেকে 25 কিলোমিটার দূরে শুভলং ঝর্ণা। নৌপথে যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। তাই যারা ঝর্ণা দেখতে চান, ঝর্ণা দেখার পাশাপাশি তাদের এভাবে একটি আনন্দময় নৌ ভ্রমণ হয়ে যায়। দুপাশে পাহাড়ের বুক চিরে জলপথে যাবার সময় প্রকৃতির যে অপরূপ দৃশ্য তা যে কোনো ভ্রমণ পিপাসু মানুষকে মুগ্ধ করবে। দর্শক মন্ডলী, আমরা এসেছি বরকল উপজেলায়। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই সেই শুভলং ঝর্ণা। বলা হয় দেশের সবচেয়ে উঁচু ঝর্ণা হচ্ছে এই শুভলং ঝর্ণা। এখানে 300 ফুট উঁচু থেকে নেমে আসা ঝর্ণার স্বচ্ছ পানি পর্যটকদের ভীষণভাবে আকর্ষণ করে। এই ঝর্ণাটির একটি বিশেষত্ব হলো বর্ষায় অর্থাৎ ভরা মৌসুমে একাধিক ধারায় এখান থেকে পানি নেমে আসে, যা পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয়। তাই বলা হয় যে বর্ষায় এক মায়াবী রূপ লাভ করে এই শুভলং ঝর্ণা। প্রকৃতির কোমল পরশে সজীব হয়ে ওঠা এই অপূর্ব ঝর্ণার রূপ উপভোগ করার জন্য প্রতি বছর হাজার হাজার ভ্রমণ পিপাসু মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে এই অঞ্চল। এবারে মামা ভাগ্নে, কোন ব্যবসাটি মামার কাছে মন্দ, কোনটি মামার পছন্দ, এ নিয়ে দ্বন্দ্ব থাকলেও ফেসবুকের এই সাজ রবে ভাগ্নে ভাবে এবার ব্যবসা হবে। কিন্তু এবারও কি মামা বলবে তোর এই ব্যবসা থামা? কিরে, তুই বলে আইটি ব্যবসা শুরু করছস? হম, যুগের সাথে তাল মিলাই চলতে হবে না। এখন হলো তথ্য প্রবাহের যুগ, এজন্য তথ্য প্রযুক্তির ব্যবসা শুরু করছি। জীবনে তোরে শুদ্ধ করে একটা SMS লিখতে দেখলাম না, আর তুই করবি আইটি ব্যবসা? মামু, সবসময় ঠেস মাইরে কথা কই না তো। শোনো, ব্যবসা করতে গেলে শিক্ষা লাগে না, ব্রেনও লাগে। আমার ব্রেন আছে, অগো শিক্ষা আছে, আর টাকা থাকলে দুইটাই পাওয়া যায়। তবে মামা, আমার এই ডিজিটাল ব্যবসায় একটা মহৎ উদ্দেশ্য আছে। তোর মুখে মহৎ কথা শুনলে আমার কেমন জানি লাগে। আচ্ছা ক, শুনি তোর মহৎ উদ্দেশ্য। আজকাল যেমন মামু অনেকেই নিজস্ব কনসালটেন্ট বা অ্যাডভাইজার রাখে, আমরা হইতেছি সেই রকম ফেসবুক কনসালটেন্ট। ফেসবুকের আবার কি কনসালটেন্সি করবি? শোনো, আজকাল তো সবার হাতে হাতে মোবাইল, একটুখানি ফাঁক পাইলে 2 আঙ্গুল চলে যায় ফেসবুকে। কেউ আর মুখে কথা কয় না, সব চলে ফেসবুকে। তুই আমার ফেসবুক শেখাইস না, অ্যাডভাইজার হিসাবে কি উপদেশ দিবি সেটা ক। আজকাল অনেক অভিভাবক তাদের সন্তানদের খোঁজ খবর জানেও না, রাখতেও পারে না। আমরা সেই সমস্ত ছেলে মেয়েদের ফেসবুক কালচার কইরা তাদের চরিত্র, মতিগতি এবং সাম্প্রতিক চিন্তা ভাবনা সম্পর্কে অভিভাবকদের কাছে একটা সাপ্তাহিক আপডেট রিপোর্ট দেব। ফেসবুক দেখে তুই এত কিছু বুঝবি কেমনে? এই সমস্ত ছেলে মেয়েরা ফেসবুকে কখন কি স্ট্যাটাস বা পোস্ট দেয়, কোন পোস্টে কি ধরনের কমেন্টস দেয়, কোন ধরনের পোস্ট বা ছবি শেয়ার করে, কিসে লাইক দেয়, কিসে গাইল দেয়, এই সব দেখার পাশাপাশি তার ফ্রেন্ড লিস্ট চেক করবো এবং তার ব্যক্তিগত চরিত্র গভীরভাবে বিশ্লেষণ করবো। কখন তার মন ভালো থাকে, কখন খারাপ হয়, কখন ঘুমায়, কখন ঘুম থেকে ওঠে। এই ফেসবুকে নিয়মিত স্টাডি করলে তার চরিত্র সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। বুঝছি, এইটা এক ধরনের ডিজিটাল রিমান্ড। রিমান্ডে নানান পদ্ধতিতে এইসব প্রশ্নের উত্তর বাইর করে, আর তোরা ফেসবুক অ্যানালাইসিসের মাধ্যমে উত্তর বাইর করবি, এই তো? ঠিক ধরছো। আমাকে পর্যবেক্ষণ রিপোর্ট পাওয়ার পর একজন অভিভাবক তার সন্তান সম্পর্কে লেটেস্ট অবস্থা জানতে পারবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এইবার বলো মামা, আমার ব্যবসার উদ্দেশ্য মহৎ না? ওই তোরা যাবি, সবসময় কইছি সব কিছু নিয়ে ব্যবসা চিন্তা করবি না। তুই কয়টা ছেলে মেয়ের পিছনে এইভাবে কনসালটেন্ট নিয়োগ করবি? হ্যাঁ, বরং প্রতিটি অভিভাবককে তার প্রত্যেকটি সন্তান সম্পর্কে আরো সজাগ থাকতে হবে, সচেতন হতে হবে। শুধু ফেসবুকে না, তার সন্তান কোথায় যায়, কি করে, কার সাথে মিশে, এইসব বিষয়ে লক্ষ্য রাখতে হবে। সুতরাং এসব ধান্দা বাদ দিয়া বরং গভীরভাবে অভিভাবকদের তাদের সন্তানদের বিষয়ে আরো সচেতন করার চেষ্টা কর। রাজশাহী থেকে মিসেস নাজমা একটি ভিডিও চিত্র পাঠিয়ে লিখেছেন, প্রতি বছরই 2 ঈদে বাবা মার সঙ্গে ঈদ করতে অনেক কষ্ট করে রাজশাহীতে আসি। এই আশাটা যে কত কষ্টের তা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবেন না। এ কারণে যুগ যুগ ধরে পত্রিকার পাতায় একই খবর, একই শিরোনাম, ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ, কারণ যানজট। 4-5 ঘন্টার যাত্রায় লেগেছে 10-12 ঘন্টা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখন তো রাস্তা বড় হয়েছে, খানাখন্দ গর্ত ভরাট হয়েছে, ট্রেন বাস বাড়ানো হয়েছে, তারপরও কেন এই দুর্ভোগ?
চলাচলের এই দুর্ভোগ থেকে আমরা কবে পরিত্রাণ পাবো বলবেন কি? যানজটের জটিল জটলায় জড়িয়ে জট নিয়ে নানা জনের বলার গতি বাড়লেও চলার গতি অচল প্রায়। সেই অচলতার অচলায়তন ভেঙে চলাচলের চলন যারা দেখাতে পারবেন, আপনার প্রশ্নটি আমি তাদের উদ্দেশ্যে নিবেদন করছি। ঢাকা থেকে মোহাম্মদ আব্দুল কাদের ইমেলের মাধ্যমে জানিয়েছেন, আজকাল ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তায় পড়ে গেছি। আগে মাঝে মাঝে তাদের হাতে বুক মানে বই দেখা যেত, এখন মোবাইলে ফেসবুক। সামাজিক এই মাধ্যম সন্তানদের অসামাজিক করে ফেলেছে। সবচেয়ে বড় কথা, সারাক্ষণ মোবাইল বা আইপ্যাডের দিকে তাকিয়ে থাকার কারণে কদিন পরপরই বলে, মা মাথা ব্যথা করে, চোখে ঝাপসা দেখছি, নানাবিধ অভিযোগ। অথচ ফেসবুক থেকে চোখ সরে না। এ ব্যাপারে ইত্যাদির মন্তব্য শুনতে চাই। ছেলে মেয়েদের এ থেকে কিভাবে মুক্ত করব? এ ব্যাপারে অত্যন্ত বিজ্ঞ বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ এবং উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব শরফুদ্দিন আহমেদের কথা শুনবো। আমরা জানি প্রতিটি ভালো জিনিসের পিছনে কিছু খারাপ থাকে। ইউএসএতে একটি পরিসংখ্যানে জানা গেছে যে 25% লোক তারা এই মায়োপিয়াতে আক্রান্ত হয়, ক্ষীণ দৃষ্টি হয়, কাছের জিনিস ভালো দেখে, দূরের জিনিস ভালো দেখতে পায় না। তাহলে চশমার ব্যবহার বেড়ে যাবে যদি ফেসবুককে ব্যবহার করে। এছাড়া ঘাড় ব্যথা, অবসাদ, শারীরিক এবং মানসিক বিকাশ বাধাগ্রস্ত করে। এছাড়া চোখ শুকনো হয়ে যেতে পারে, চোখে ব্যথা হতে পারে। আমি মনে করি দীর্ঘক্ষণ ফেসবুক ব্যবহার, টেলিভিশন দেখা অথবা মোবাইল ব্যবহার করা সবার জন্যই ক্ষতিকর। তবে বাচ্চাদের ক্ষেত্রে এটা আরো বেশি ক্ষতিকর। যত অল্প বয়সে কাছের কাজ যত বেশি করবে, মাইনাস পাওয়ার পড়ার প্রয়োজন হতে পারে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা পরিচালক ইত্যাদি, জিপিও বক্স নম্বর 2674, জিপিও ঢাকা 1000। আর ইমেল করতে পারেন ittadi2674@gmail.com এই ঠিকানায়। মোবাইলের মাধ্যমেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আই লিখে তারপর একটি স্পেস দিয়ে আপনার বক্তব্য লিখে পাঠাতে পারেন 2580 এই নম্বরে, যে কোনো মোবাইল থেকে। ধন্যবাদ। আমাদের দেশে কিছু অভাব্য স্বভাবের স্বভাবদোষী মানুষ রয়েছেন, কাণ্ডজ্ঞানের অভাবে, যাদের অভাবনীয় স্বভাবের প্রভাবে অনেকেই ভাবনায় পড়ে যান, বুঝতে পারেন না কিসে কম মান আর কিসে সম্মান। এই যে রমন সাহেব, কি ব্যাপার? আজকে আপনাকে বেশ খুশি খুশি লাগছে কেন? আমি দুঃখ থাকলে কি আপনাদের খুব ভালো লাগে? না, মানে বসের রুম থেকে বের হলে আমরা কখনোই তো আপনার এই হাসি খুশি মুখটা দেখি নাই, কিন্তু আজ এমন কি ঘটনা ঘটলো যে আপনি এতটা খুশি? আমার প্রমোশন হয়েছে। প্রমোশন? হ্যাঁ। কি বলে? এত তাড়াতাড়ি কি করে প্রমোশন হইলো? তাড়াতাড়ি কোথায়, পুরো 1 বছর লেগেছে এই প্রমোশন হতে। তো স্যার আপনার প্রমোশন দিয়ে কি বানাইলেন? যদি একটু খুইলা কইতেন আপনার পদের নামটা কোনটা? বলদ। মানে গরু? জি। আর তাতেই আপনি খুশি? হ্যাঁ খুশি, কারণ গত বছর ঠিক এই দিনে উনি আমাকে গালি দিয়ে বলতেন, আপনাকে দিয়ে কিচ্ছু হবে না, যান কাঁঠাল পাতা খান গিয়ে। কাঁঠাল পাতা খাইতে কইছে কেন? কারণ ছাগলের প্রিয় খাদ্য এই কাঁঠাল পাতা। বুঝতে পারছি, বসে যেহেতু ওনারে সরাসরি ছাগল কইতে পারে নাই, এই জন্য সিম্বলিক ভাবে ওনারে কাঁঠাল পাতা খাইতে কইছে। সেই যে শুরু, এরপর থেকে তিনি কখনোই আমাকে ছাগল ছাড়া কিছুই ডাকেন নাই। এই কদিন আগে রেগে গিয়ে তিনি আমাকে বললেন, ছাগল দিয়ে হাল চাষ হয় না, বলদ লাগে, বুঝলেন? বলদ। সেটা নয় বুঝলাম, কিন্তু আজ এমন কি হইলো যে আপনি এত খুশি হইলেন? আজ তিনি আমাকে বলেছেন, আপনি আসলেই একটা বলদ, অর্থাৎ আজ আমি ছাগল থেকে বলদে উন্নীত হয়েছি। বলুন, এটা কি প্রমোশন না? এবারে গান। দর্শক মণ্ডলী, যার ঋণ আমাদের জীবনে বাড়ে প্রতিদিন, তা হলো আমাদের দেশের মাটি। এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ বৈচিত্র্য আর রাঙামাটির চোখ জুড়ানো রং নিয়ে এবার একটি বহুশ্রুত জনপ্রিয় গান দ্বৈত কণ্ঠে গাইছেন চট্টগ্রামের জনপ্রিয় শিল্পী রবি চৌধুরী এবং রাঙামাটির চমচমি দেওয়ান। রাঙামাটির রঙে চোখ জোড়ালো, সাম্পান মাঝির গানে মন ভরালো, রূপের মধু সুরের জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। রাঙামাটির রঙে চোখ জোড়ালো,
দেশে মায়াবতী মধুমতি বাংলাদেশে। একটু দোলা দিয়ে এই বাতাসে মগ্ন করে রাখে কারা বেশে, রূপের মতো শরীর জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। সেই ফুলের হাসি মাঠের বুকে, সবুজ আশায় কেন পরাণ মাখে, একটু অনুরাগে লাল পলাশে অন্ধ করে রাখে কার পরশে, রূপের মতো শরীর জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। রাঙা মাটির রঙে চোখ জুড়ালো, সাম্পান মাঝির গানে মন ভরালো, রূপের মধু শরীর জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে, রূপের মধু শরীর জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। দর্শক মন্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি হল্যান্ডের রাজধানী আমস্টারডাম থেকে 150 কিলোমিটার দক্ষিণে অবস্থিত সিল্যান্ড নামক একটি স্থানে। আমি দাঁড়িয়ে আছি একটি বাঁধের উপরে। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে যেমন তৈরি করা হয়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, ঠিক তেমনি এই উত্তর সাগরে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে বিশ্বের সর্ববৃহৎ এই বন্যা প্রতিরোধ প্রকল্প। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে উত্তর সাগর। এই উত্তর সাগরের পানি থেকেই রক্ষা করা হয়েছে হল্যান্ডের সমতল ভূমিকে। আপনারা জানেন হল্যান্ডের উত্তর থেকে দক্ষিণ দিকে প্রায় 450 কিলোমিটার জায়গা সম্পূর্ণ হচ্ছে সমুদ্র সীমা থেকে নিচে, এবং এই সাগরের পানি যদি স্বাভাবিকের চেয়ে 3 মিটার উচ্চতায় প্রবাহিত হয় তাহলেই প্লাবন হয়ে যায়। এবং 1953 সালে এই উত্তর সাগরের পানি 4.2 মিটার উচ্চতায় প্রবাহিত হওয়ার কারণেই প্রাকৃতিকভাবে নির্মিত বাঁধগুলো ভেঙে যায় এবং ভয়াবহ বন্যায় প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। 1953 সালের এই ভয়াবহ বন্যায় প্রাণহানি ঘটেছিল 8,361 জন মানুষের, আর দেশটির 9% কৃষিজমি তলিয়ে যায় বানের পানিতে। মূলত হল্যান্ডের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত 3টি প্রসিদ্ধ নদী রাইন, মিউসি এবং স্ক্যাল্ডের চারপাশে গড়ে ওঠা এই প্রকল্প উত্তর সাগরে সৃষ্ট বন্যার হাত থেকে এই নদীগুলোকেও রক্ষা করে, আর সেজন্য একে হল্যান্ড ব্যারিয়ার্স টু দ্য সি হিসেবেও অভিহিত করা হয়। সাধারণত অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত দুর্যোগপূর্ণ সময়, তখন যদি পানির উচ্চতা 3 মিটারের উপরে হয় তখন কর্তৃপক্ষ বাঁধের গেট বন্ধ করে দেন। হল্যান্ডবাসী এই বাঁধকে পৃথিবীর 8ম আশ্চর্য বলে মনে করেন। চলুন এবার দেখা যাক কিভাবে এই বাঁধ নির্মাণ করা হয়েছিল।
মূলত 1953 সালের বন্যাটি একটি জাগরণী আহ্বান হিসেবে কাজ করেছিল, যার পরপরই ওয়াটারওয়েজ অ্যান্ড পাবলিক ওয়ার্কস অধিদপ্তরের নির্দেশনায় 1953 সালের ফেব্রুয়ারি মাসে ডেল্টা কমিটি গঠিত হয়। আর এই পরিকল্পনার অংশ হিসেবে শুরু হয় ডেল্টা ওয়ার্কসের, যার আওতায় ছোট বড় মিলিয়ে মোট 13টি বাঁধ নির্মাণ করা হয়। এই বাঁধে 300টি বিভিন্ন ধরনের কাঠামো রয়েছে এবং কংক্রিটের নির্মিত 65টি পিলার বা খুঁটি রয়েছে এবং 62টি লোহার দরজা রয়েছে, যার প্রতিটি দরজাই 42 মিটার চওড়া। প্রতিদিন শত শত মানুষ এবং পর্যটক আসেন এই বাঁধ দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকারভাবে রাস্তা নির্মিত হয়েছে, 2 লাইনের রাস্তা, গাড়ি যাচ্ছে এবং আসছে এবং দুই পাশেই রয়েছে, একদিকে রয়েছে উত্তর সাগর, আরেকদিকে রয়েছে নদী। উল্লেখ্য, এই প্রকল্পটি বাস্তবায়নের ফলে নেদারল্যান্ডসে 4000 বছরের মধ্যে বন্যা হওয়ার সম্ভাবনা মাত্র একবার। দর্শক মণ্ডলী, আপনারা জানেন ইত্যাদি যখন যেখানে যায় সাথী হয় নানি আর নাতি। নানি নাতির এই চলার পথ এক হলেও মত কখনো এক হয় না। দেখা যাক আজ পাহাড়ের কোলে ঘেঁষে প্রকৃতির এই অপরূপ পরিবেশে রাঙামাটিতে এসে নানি আর নাতি করছে কোন কথা নিয়ে মাতামাতি। নানি আর ওই নানি, এত সুন্দর একটা জায়গায় এসে তুমি ভিতরে গিয়ে বসে আসলে, তো কি করো নাচুম? আরে এই বয়সে নাচলে তোমার কেমন লাগবে তুমি চিন্তা করো। এই তুই কেমন বেশি বেড়ে গেছস? আমি একটুও পারিনি, আমার সাইজ আগে যা আসলে এখন আমি তাই আছি। বাড়ছো তো তুমি। আমি বাড়ছি? বাড়ছই তো। তোর সাইজ না বাড়লে কি হইব? চাপার স্পিড তো ঠিকই বাড়ছে। নানি আসলে কি শরীরের ওই সাইজটার উপরে কিন্তু সবকিছু নির্ভর করে না। মানুষ কয় না যত বড় মুখ না তত বড় কথা, আবার কয় না যে ছোট মুখে বড় কথা। মানে কি সাইজ ছোট হইলেও কথা কিন্তু বড় হইতে পারে। ওই হাতির কথাই ধরো, কি বিশাল সাইজ, অথচ কিছুদিন আগে আমাদের দেশে তরতাজা একটা বন্য হাতির কি অবস্থা হইলো। ইন্ডিয়া থেকে বানের জলে বাইসে এসে হাই হাই রে পোলা পানের ডরে পানি থেকে ডাঙায় উঠতেই পারতেছিল না। ওরে বেচারা হাতি শেষ পর্যন্ত মইরেই গেল। তো নানি এই হাতির মরার কথা শুনে আমার কিন্তু একটা প্রশ্ন মাথায় এসেছে। ওই যে কয় না হাতি মরলেও লাখ টাকা, তো ঠিকই তো কয় হাতি মরলে তো লাখ টাকাই। এই আমার চিন্তার কি হইলো? কথাটা কিন্তু ঠিক না। এই ছোটবেলা থেকে শুনে আইতাছি হাতি মরলেও লাখ টাকা, অথচ আমাদের দেশে কত কিছু জিনিসের দাম বাইরে যায়। হ্যাঁ, আর এত বছরেও এত বড় একটা হাতির দাম 1 টাকা বাড়লো না, ওই লাখ টাকায় রয়ে গেল। ওই এরকম টুকায় টুকায় যদি ভুল ধরে তাহলে বহুত ভুল ধরা যায়, বুঝলি? তোর কথার 1 পয়সা মূল্য নাই। এই তার একটা ভুল কথা কইলা, এখন কিন্তু আর পয়সার যুগ নাই। 1 পয়সা তো দূরের কথা, 1 টাকাও খুঁজে পাইবে না। মানুষে 1 টাকার বদলে হলে চকলেট দেয়। হ্যাঁ বুঝছি। এখন কি লিগা আমারে ডাকতাছিল ক? নানি এত সুন্দর একটা জায়গায় আইছি, তোমারে লয়ে ঘুরুম ফিরুম, আর তুমি ভিতরে গিয়ে বসে আছিলা না। তাইলে কই নিয়ে যাবি চল? আসলে রাঙামাটি জেলাটা কত সুন্দর একটা জায়গা, চতুর্দিকে সৌন্দর্য ছড়াই ছিটায় রয়েছে। এখানে না আইলে কেউ বুঝবই না রাঙামাটি কত সুন্দর একটা জায়গা। ওরে নাতি ঠিকই কইছস, আমাগো দেশে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে এইগুলা না দেখে মানুষ কেন যে বিদেশ দেখতে যায় বুঝি না। বুঝবা কেমনে? আরে হেরা তো নিজের দেশ সম্পর্কে হেগর ধারণাই নাই। নানি হেগর এই ধারণার লেগে উচিত কি জানো, বিদেশ বাদ দিয়ে নিজের দেশের আগে এই সব জায়গাগুলা ঘুরে দেখা। পেশাল না পারে চলো ঘুরে আসি। চল চল, এই বেশি দূরে যাও না, আবার একটু পানি কইরা গেল আর খুঁজে পান দিব। দর্শক মণ্ডলী, আমরা জানি বর্তমান সময়ে ফেসবুক একটি অতি ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুকের এই ব্যবহার এবং অপব্যবহারের হার দিন দিন বেড়েই চলেছে, যা আমরা সবসময় ইত্যাদিতে তুলে ধরেছি, এমনকি এই অনুষ্ঠানেরও বিভিন্ন পর্বে দেখিয়েছি। কিন্তু আজ আমরা এমন একজন তরুণের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যিনি ফেসবুকের ভিন্নতর ব্যবহারের মাধ্যমে অসহায় এবং গরিব রোগীদের চিকিৎসা সেবা দিতে এগিয়ে এসেছেন। আর সেই তরুণ হচ্ছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের মামুন বিশ্বাস। এ পর্যন্ত মামুন 13 জন অসহায় রোগীকে ফেসবুকের মাধ্যমে পাওয়া অর্থ দিয়ে চিকিৎসা সেবা দিয়েছেন। এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী রয়েছেন 11 জন। এছাড়াও হৃদরোগে আক্রান্ত একজন শিশুর চিকিৎসা করিয়েছেন এবং একজন ব্লাড ক্যান্সারের রোগীর চিকিৎসাও চালিয়ে যাচ্ছেন তিনি এই ফেসবুকে পাওয়া অর্থ দিয়ে। মামুনের 3 ভাই বোনের সংসার। বাবা মাহবুবুল হোসেন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মামুনের এই কাজে প্রথম সহযোগিতা করতে এগিয়ে আসেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ এবং সহকারী কমিশনার ভূমি জনাব আরিফুজ্জামান। পাশাপাশি পরিবারের সবার অনুপ্রেরণায় মামুন উৎসাহ পান এবং তার এই মহৎ কাজ চালিয়ে যেতে থাকেন। অর্থ গ্রহণ এবং তা অসুস্থ রোগী কিংবা রোগীর অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার স্বচ্ছতা প্রশংসার দাবিদার।
যে কেউ যে পরিমাণ অর্থই প্রদান করুক না কেন, মামুন সঙ্গে সঙ্গেই তার ফেসবুকে পোস্ট দিয়ে প্রতিদিনের হিসাব জানিয়ে দেন। এ ধরনের মহৎ কাজের সঙ্গে তার ফেসবুককে সম্পৃক্ত করায় তার ফেসবুক পেজও জনপ্রিয় হয়ে ওঠে। আমরা এবার কথা বলবো মামুনের ফেসবুকের মাধ্যমে প্রাপ্ত অর্থে চিকিৎসাধীন কয়েকজন রোগীর অভিভাবকের সঙ্গে। আমার মেয়ে ফাতেমা, ওর ব্লাড ক্যান্সার, ওর চিকিৎসার জন্য অনেক আর্থিক সাহায্যের প্রয়োজন। ফেসবুকের মাধ্যমে এ পর্যন্ত মামুন বিশ্বাস আমাকে 3,54,561 টাকা তুলে দেয় এবং সে নিজে আমার মেয়েকে নিয়ে আমাকে সহ ঢাকা পিজি হাসপাতালে নিয়ে যায়। আমার মেয়ের চিকিৎসা করানো হচ্ছে। 2 হুইল চেয়ার দিল, নগদ 5,000 টাকা দিছে, আর 2 ছাগল দিছে, 2টা গাড়ি দিছে, 50,000 টাকা দিছে। আমার ছেলের ছবি ফেসবুকে ছেড়ে দেওয়ার পরে আমার ছেলের 2.5 লক্ষ টাকা হয়। মামুন বিশ্বাস আর টিওনো স্যার আমার ছেলেকে চিকিৎসা চালায়। চিকিৎসা চালাতে আমাদের খরচ হয়েছে 80,000 টাকা। 80,000 টাকা খরচ হওয়ার পরে আমার ছেলেটা মারা যায়। মারা যাওয়ার পরে আর 1.5 লক্ষ টাকা আছে। সেই 1.5 লক্ষ টাকা আমার নামে করে দেওয়া, ব্যাংকে অ্যাকাউন্ট করে রেখে দেওয়া হয়েছে। আমার ছেলেটাকে অনেকেই সাহায্য করছে, কিন্তু আমি আমার ছেলেটাকে বাঁচাতে পারিনি। মামুন বিশ্বাসের যে পাখির অভয়াশ্রম আছে তার মাধ্যমে আমার পরিচয়। আমি দেখেছি যে মামুন সমাজের অসহায় ব্যক্তি যারা রয়েছেন বিভিন্ন সময়ে আমাদেরকে ফেসবুকে পোস্ট দিচ্ছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করছি। আমি মনে করি মামুন বিশ্বাস গ্রাম পর্যায়ে যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে, আগামী দিনে সে সারা দেশের মানুষের মাঝে একটি মডেল হয়ে দাঁড়াবে। দর্শক মণ্ডলী, খ্যাতির লোভে নয়, সম্পূর্ণ মানবিক চেতনায় উদ্বুদ্ধ তরুণ মামুন বিশ্বাসকে আজ আমরা রাঙ্গামাটির এই ইত্যাদির মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি। কথা বলবো তার সঙ্গে। আচ্ছা মামুন, এই যে মানুষের সেবায় আপনি এগিয়ে এসেছেন, এ ব্যাপারে আপনাকে কে উদ্বুদ্ধ করেছে? আমার একটা বোন প্রতিবন্ধী এবং আমার ছেলেটা মারা যায়। আমি বুঝি প্রতিবন্ধী যে কষ্ট আমি নিজে দেখেছি এবং আমাদের প্রতিনিয়ত তাদের সাথে যুদ্ধ করতে হয় এই প্রতিবন্ধী নিয়ে। তাই এগুলো আমাকে মনের ভিতর নাড়া দিয়ে ওঠে, সেই থেকে আমি এইগুলি নিয়ে কাজ করি। আচ্ছা, এই মানুষকে সাহায্য সহযোগিতা করার ব্যাপারে ফেসবুক ব্যবহারের চিন্তাটা আপনার মাথায় কি করে এলো? বর্তমান সমাজ কিন্তু ফেসবুক ছাড়া মানুষ কেউ বোঝেই না। তখন দেখলাম যে আমরা যদি এই সময়টা ভালো কাজে ব্যয় করি ফেসবুকে, তাহলে আমাদের অনেক সমাজে উন্নতি হবে। আচ্ছা, তো এ পর্যন্ত আপনি কতজন অসহায় মানুষের চিকিৎসা করিয়েছেন? 13 জন। 13 জন। কি পরিমাণ অর্থ সংগৃহীত হয়েছে? 9 লক্ষ। 9 লক্ষ টাকা কতদিন লেগেছে? 6 মাস। 6 মাসে 9 লক্ষ টাকা সংগ্রহ করেছেন ফেসবুকের মাধ্যমে। তার মানে প্রচুর সাড়া পাচ্ছেন আপনি। আপনি তো মুক্ত পাখি নিয়েও কাজ করেন। জি জি। কি করেন পাখিদের? টোটাল উপজেলাটা মাটির কলজে পাখি গাছে গাছে বাঁধা আছে, তার উন্মুক্ত থাকে এবং পাখি শিকারীদের আমরা যাতে পাখি না মারে এগুলো সবসময় নিরাপত্তা, পাখি শিকার থেকে নিবৃত্ত করার জন্য আপনি কাজ করে যাচ্ছেন। তো আজকে তো ইত্যাদি অনুষ্ঠানে আপনাকে দেখানো হচ্ছে, ইত্যাদির দর্শকদের জন্য আপনার কিছু বলার আছে? হ্যাঁ, আমরা আসলে যারা ফেসবুক ব্যবহার করে তারা যদি সবাই এই ফেসবুক ভালো দিকটা ব্যবহার করে এবং 64 জেলা যদি 64 জন দক্ষ লোক আমি গড়াইতে পারি, তাহলে বাংলাদেশে ভালো একটা পজিশনে এই ফেসবুক দিয়ে নিয়ে যাওয়া যাবে অসহায় মানুষের জন্য। মামুন, আপনার এই মহৎ উদ্যোগকে কিছুটা হলেও এগিয়ে নিতে এবং আপনি যে অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করছেন তাদের কিছুটা হলেও সহায়তা দেওয়ার জন্য আমরা কেয়ার কসমেটিক্সের পক্ষ থেকে ইত্যাদির মাধ্যমে আপনাকে এই 2 লক্ষ টাকার চেক প্রদান করছি। আশা করি জি এই অর্থ আপনার কিছুটা হলেও কাজে লাগবে। দর্শক মণ্ডলী, ধনে নয়, মানে নয়, কর্মে নয়, খ্যাতিতেও নয়, কর্মের উদ্দেশ্যে পাই মানুষের সত্য পরিচয়। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এই নৈতিক শিক্ষায় আমাদের বোধ এবং মানসিকতা মানবিক হয়ে উঠুক। মামুন বিশ্বাসের এই মানবিক গুণ এবং আদর্শ সবার মধ্যে সঞ্চারিত হোক, এই কামনায় শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ।